আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ফের ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনা। ইউরোপ আমেরিকায় তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ে। ভেনেজুয়েলা অভিযানে গোপন অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করলেন ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘাত, যে বোমা পাল্টে দিতে পারে যুদ্ধের সমীকরণ। ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক রাজনীতির রঙ্গমঞ্চে আবারও নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যে, যেখানে ইরান এবং ইসরায়েলের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সামরিক অবস্থান নিয়ে বিশ্বজুড়ে চলছে নানামুখী বিশ্লেষণ ও জল্পনা-কল্পনা। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে যে ধরনের পাল্টাপাল্টি হুঙ্কার এবং কূটনৈতিক চাপ দেখা যাচ্ছে, তাতে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি যে কোনো সময় ভিন্ন দিকে মোড় নিতে পারে। কারণ গত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এই উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যা শুধুমাত্র এই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক অর্থনীতির ওপর। বিশেষ করে যখনই এই অঞ্চলে কোনো ধরনের সামরিক তৎপরতা বা কঠোর অবস্থানের খবর আসে, তখনই বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দেয় এবং শেয়ার বাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা যায়। আর এবারের পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভিন্ন, কারণ উভয়পক্ষই সামরিক মহড়া এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে তবে কি আমরা আরও একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ প্রয়োগের একটি কৌশল মাত্র। তবে সমরবিদরা বলছেন বর্তমান সময়ে যুদ্ধের ধরন বদলে গেছে এবং এখন সরাসরি সম্মুখ সমরের চেয়ে সাইবার অ্যাটাক কিংবা প্রক্সি কনফ্লিক্টের মাধ্যমেই দেশগুলো একে অপরকে ঘালে ঘরার চেষ্টা করে। কিন্তু ইরান ও ইসরায়েলের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ এখানে ধর্মীয় আবেগ এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের একটি দীর্ঘমেয়াদী লড়াই জড়িয়ে আছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের দিকে নজর রাখেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো বারবার সংযত হওয়ার আহ্বান জানালেও মাঠ পর্যায়ের চিত্র। ইউরোপ এবং আমেরিকার সাধারণ মানুষের মনে ইদানিং একটি ভীতি কাজ করছে, যা হল তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। শুনতে কিছুটা সিনেমার গল্পের মতো মনে হলেও বর্তমান বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে যে ধরনের অবিশ্বাস এবং অস্ত্র প্রতিযোগিতার দৌড় শুরু হয়েছে, তাতে অনেক বিশ্লেষকই 1939 সালের পরিস্থিতির সাথে বর্তমান সময়ের কিছুটা মিল খুঁজে পাচ্ছেন। বিশেষ করে ইউরোপের মাটিতে চলমান সংঘাত এবং অন্যদিকে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার সাথে অন্যান্য পরাশক্তির যে মনস্তাত্ত্বিক এবং সামরিক রশি টানাটানি চলছে, তা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। কারণ ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি বিশ্বযুদ্ধগুলো সাধারণত ছোট কোনো স্ফুলিঙ্গ থেকেই শুরু হয় এবং পরবর্তীতে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ইউরোপের দেশগুলো, বিশেষ করে ন্যাটো জোটভুক্ত রাষ্ট্রগুলো তাদের প্রতিরক্ষা বাজেট যেভাবে বাড়াচ্ছে এবং সীমান্তে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে, তা গত কয়েক দশকের মধ্যে দেখা যায়নি। এর পাশাপাশি আমেরিকাতেও রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখার যে মরণপণ চেষ্টা চলছে, তা আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্যকে নড়বড়ে করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন ফোরামে সাধারণ মানুষ প্রায়ই প্রশ্ন তুলছেন যে আমরা কি তবে পারমাণবিক যুদ্ধের হুমকির মুখে দাঁড়িয়ে আছি? কারণ আধুনিক যুদ্ধাস্ত্রগুলো এত বেশি বিধ্বংসী যে একটি ভুল সিদ্ধান্ত পুরো মানবজাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। তবে আশার কথা হলো, কূটনৈতিক চ্যানেলগুলো এখনও খোলা আছে এবং বিশ্বের অধিকাংশ মানুষই শান্তি চায়। তবুও রাষ্ট্রনেতাদের কিছু হঠকারী সিদ্ধান্ত এবং উগ্র জাতীয়তাবাদী চিন্তাচেতনা অনেক সময় পরিস্থিতির নিয়ন্ত্রণ তাদের হাতছাড়া করে দেয়। অর্থনীতির চাকা সচল রাখতে এবং নিজেদের প্রভাব বলয় ঠিক রাখতে গিয়ে পরাশক্তিগুলো যেভাবে একে অপরের মুখোমুখি অবস্থান নিচ্ছে, তাতে তৃতীয় বিশ্বের দেশগুলোও শঙ্কিত। কারণ যদি সত্যিই বড় কোনো সংঘাত বাঁধে, তবে খাদ্য সংকট, জ্বালানি সংকট এবং মানবিক বিপর্যয় এমন পর্যায়ে পৌঁছাবে যা সামাল দেওয়া কোনো একক দেশের পক্ষে সম্ভব হবে না।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক বক্তব্য বা প্রতিবেদন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যেখানে দাবি করা হচ্ছে যে তিনি ভেনেজুয়েলা অভিযানে গোপন অস্ত্র বা বিশেষ কৌশল ব্যবহারের কথা স্বীকার করেছেন বা ইঙ্গিত দিয়েছেন, যা এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল। এই খবরটি প্রকাশ হওয়ার পর থেকেই ল্যাটিন আমেরিকা এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে, কারণ কোনো দেশের সার্বভৌমত্বের ওপর গোপনে আঘাত হানা বা গোপন অস্ত্র প্রয়োগ আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। ভেনেজুয়েলার সাথে আমেরিকার সম্পর্ক গত কয়েক দশক ধরেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে ভেনেজুয়েলার তেল সম্পদ এবং বামপন্থী রাজনৈতিক মতাদর্শ আমেরিকার পররাষ্ট্রনীতির সাথে সাংঘর্ষিক হওয়ায় সেখানে ক্ষমতার পরিবর্তন আনার জন্য আমেরিকা বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে বলে অভিযোগ রয়েছে। ট্রাম্পের এই কথিত স্বীকারোক্তি বা গোপন নথিপত্রের তথ্য যদি সত্য হয়, তবে এটি প্রমাণ করে যে আধুনিক বিশ্বে সরকার পরিবর্তনের জন্য পরাশক্তিগুলো প্রথাগত যুদ্ধের বাইরেও এমন কিছু প্রযুক্তি বা কৌশল ব্যবহার করে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। বিষয়টি নিয়ে ভেনেজুয়েলার বর্তমান সরকার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর বিচার দাবি করেছে। অন্যদিকে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যেখানে একদল মনে করছেন জাতীয় স্বার্থে এমন পদক্ষেপ জরুরি ছিল, আবার অন্য দল একে অনৈতিক এবং অবৈধ বলে আখ্যায়িত করছেন। গোপন অস্ত্র বলতে এখানে ঠিক কী বোঝানো হয়েছে তা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলছেন এটি হতে পারে কোনো উচ্চ ক্ষমতা সম্পন্ন সাইবার অস্ত্র, যা ভেনেজুয়েলার বিদ্যুৎ কেন্দ্র বা যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিয়েছিল। আবার কেউ ধারণা করছেন এটি হয়তো কোনো মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ ছিল। এই ধরনের তথ্যের প্রকাশ ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আস্থার সংকট তৈরি করতে পারে, কারণ কোনো দেশই তখন আর নিরাপদ বোধ করবে না এবং সবাই একে অপরের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের আশঙ্কা করবে। একজন নিউজ ক্রিয়েটর হিসেবে আমি চেষ্টা করছি এই জটিল বিষয়টিকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারা বুঝতে পারেন যে বিশ্বের মোড়লরা পর্দার আড়ালে আসলে কী ধরনের খেলা খেলেন। আপনাদের কি মনে হয় ভিনদেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন গোপন হস্তক্ষেপ কি সমর্থনযোগ্য, নাকি প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান জানানো উচিত? ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান বা সম্ভাব্য সংঘাতের আলোচনায় বারবার উঠে আসছে এমন একটি বোমার কথা, যা যুদ্ধের পুরো সমীকরণ বা স্ট্র্যাটেজিক ব্যালেন্সকে সম্পূর্ণ বদলে দিতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র সৈন্য সংখ্যা দিয়ে জয় পরাজয় নির্ধারিত হয় না, বরং প্রযুক্তির উৎকর্ষতা এবং বিশেষ ধরনের মারণাস্ত্রই হয়ে ওঠে গেম চেঞ্জার। আর ঠিক এই জায়গাতেই ইরান এবং ইসরায়েল উভয়ই একে অপরকে টেক্কা দেওয়ার জন্যে তাদের অস্ত্রাগারে এমন কিছু যোগ করার চেষ্টা করছে, যা প্রতিপক্ষের বাংকার বা মাটির গভীরের স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম। বিশেষ করে ইসরায়েলের বাংকার বাস্টার বোমা এবং ইরানের হাইপারসনিক মিসাইল টেকনোলজি নিয়ে গত কয়েক মাস ধরে ব্যাপক আলোচনা চলছে, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচিগুলো মাটির অনেক গভীরে সুরক্ষিত অবস্থায় রয়েছে এবং সাধারণ মিসাইল দিয়ে সেগুলোতে আঘাত হানা প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে এমন কোনো বোমার অস্তিত্ব যদি থাকে যা পাহাড়ের গভীরে বা কংক্রিটের পুরু স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, তবে তা নিশ্চিতভাবেই ইসরায়েলকে একটি বড় সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে। অন্যদিকে ইরানও বসে নেই, তারাও এমন প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে যা ইসরায়েলের আয়রন ডোম বা এরো ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে তেল আবিব বা হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানতে পারে। এই সমীকরণ বদলে দেওয়া বোমা আসলে কোনো একক অস্ত্র নয়, বরং এটি একটি রূপক হতে পারে যা উভয় পক্ষের বিধ্বংসী ক্ষমতাকে নির্দেশ করে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি, যা কোনো বিস্ফোরণ ছাড়াই একটি বিশাল এলাকার বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দিতে পারে। যুদ্ধের ময়দানে এই ধরনের প্রযুক্তির ব্যবহার হলে তা শুধুমাত্র সামরিক স্থাপনা নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রাকেও স্তব্ধ করে দেবে, কারণ বিদ্যুৎ, পানি এবং ইন্টারনেটের মতো মৌলিক পরিষেবাগুলো তখন আর কাজ করবে না। আন্তর্জাতিক মহল এই অস্ত্র প্রতিযোগিতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, কারণ একবার যদি এই ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্রের ব্যবহার শুরু হয়, তবে তার কোনো নির্দিষ্ট সীমানার মধ্যে আটকে রাখা যাবে না এবং এর তেজস্ক্রিয়া বা পরিবেশগত প্রভাব প্রতিবেশী দেশগুলোর ওপরও পড়বে। রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি তেলের ডিপোতে ড্রোন হামলার পর যে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে, তা শুধুমাত্র একটি দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি আধুনিক যুদ্ধের পরিবর্তিত কৌশলের একটি স্পষ্ট উদাহরণ, যেখানে ফ্রন্টলাইন বা যুদ্ধক্ষেত্র থেকে শত শত মাইল দূরে অবস্থিত গুরুত্বপূর্ণ অবকাঠামো আর নিরাপদ নয়।
ড্রোন প্রযুক্তি যুদ্ধের ময়দানকে এমনভাবে বদলে দিয়েছে যে এখন বিশাল সেনাবাহিনী বা দামি যুদ্ধবিমান ছাড়াই শত্রুপক্ষের অর্থনীতির লাইফলাইন বা জ্বালানি সরবরাহে বড় ধরনের আঘাত হানা সম্ভব হচ্ছে, যেমনটি আমরা রাশিয়ার এই তেলের ডিপোতে হামলার ক্ষেত্রে দেখলাম। এই অগ্নিকাণ্ডের ফলে বিশাল এলাকা জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং জরুরি পরিষেবা বা ফায়ার ফাইটারদের আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় এবং প্রচণ্ড বেগ পেতে হয়, কারণ তেলের ডিপোর আগুন সাধারণ আগুনের চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। এই হামলার ফলে রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সাময়িক ব্যাঘাত ঘটার পাশাপাশি এর একটি মনস্তাত্ত্বিক প্রভাবও রয়েছে, কারণ এটি প্রমাণ করে যে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম সব জায়গায় নিশ্ছিদ্র নয় এবং ছোট আকারের ড্রোনগুলো রাডারকে ফাঁকি দিয়ে গভীরে প্রবেশ করতে সক্ষম। জ্বালানি বা তেল হল আধুনিক যুদ্ধের অন্যতম প্রধান রসদ, তাই তেলের ডিপো বা রিফাইনারিগুলোতে হামলা করা মানে হল প্রতিপক্ষের লজিস্টিক সাপোর্টে সরাসরি আঘাত করা, যাতে তাদের ট্যাঙ্ক, বিমান এবং যানবাহনের চলাচল ব্যাহত হয়। এছাড়া এই ঘটনার পরিবেশগত প্রভাবও অত্যন্ত মারাত্মক, কারণ পোড়া তেল এবং ধোঁয়া বাতাস ও মাটিকে দূষিত করে, যা স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।